আমি গ্রেফতার হই 2021-এর 1 আগস্ট। 2021-এর মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক প্রতিবাদ হয়েছিল এবং সেই প্রতিবাদ থেকে সেটা অনেক বড় আন্দোলনের রূপ নেয় এবং সেখানে অনেক ভাই নিহত হয়, যার প্রেক্ষিতে তখন 28শে মার্চ হরতাল হয়েছিল। সারা দেশে বিভিন্ন জায়গায় সংঘর্ষ, গণ্ডগোল ইত্যাদি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের 21 জন ভাই শাহাদাত বরণ করে, যার প্রেক্ষিতে সারা দেশে ইসলামপ্রিয় জনতা, তৌহিদি জনতার মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়, আন্দোলন হয়। তখন আওয়ামী লীগ সরকার ওলামায়ে কেরামের উপরে নির্যাতন চালায়, ব্যাপকভাবে ধরপাকড় শুরু হয়। শীর্ষস্থানীয় হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দ গ্রেফতার হন। তারই ধারাবাহিকতায় আমি 2021-এর 1 আগস্ট গ্রেফতার হই। আমাদের আজিমপুরের বাসায় আমি অবস্থান করছিলাম। 1 আগস্ট, মার্চ থেকে 1 আগস্ট একটা লম্বা সময়ের গ্যাপ। ওই সময়টা স্বাভাবিকভাবেই কিছুটা তাপ বা উত্তেজনা একটু কম ছিল। আমি ওই সময়টায় ঘরে অবস্থান করছিলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম গেটে কেউ নক করেছে। দুপুর 3:30 এরকম সময়। তো গেটে নক করার পরে আমি নিজেই গেট খোলার জন্য এগিয়ে যাই এবং গেটে যে লোকটা এসেছিল সে বলতেছিল যে, এহসান ভাই আছেন? আমি আব্দুল ওয়াহিদ সম্ভবত বলতেছিল। আমার মনে হলো যে এই নামে এরকম কেউ আমার কাছে এই সময় আসার কথা না। আমি তখনই আমার মনে কিছুটা সন্দেহের উদ্রেক করে। আমি তখন অন্য রুমে চলে যাই এবং আম্মাকে বলি যে একটু দেখেন তো কে আসলো। এটা বলে আমি আমার পাশের ফ্ল্যাটে চলে যাই। এর কিছুক্ষণ পরেই আমি বুঝতে পারি যে তারা মূলত গোয়েন্দা সংস্থার লোক এবং আমাকে গ্রেফতার করার জন্যই তারা এসেছে। আমাকে আমার ঘরে না পেয়ে তারা চলে যায়নি, তারা ঘরেই অবস্থান করতে থাকে লম্বা সময়। কারণ তারা আসলে পূর্বে থেকেই আমার পিছনে লাগা ছিল এবং তারা নিশ্চিত ছিল যে আমি বাড়িতেই আছি। দীর্ঘ সময় পর্যন্ত তারা আমার অপেক্ষা করতে থাকে এবং ফোর্স বাড়তে থাকে। এক পর্যায়ে যখন আমি অন্য তালায় ছিলাম, আমি যখন নিশ্চিত হই যে আসলে তারা আমাকে গ্রেফতার করবেই, আমাদের বাসায় অন্য যারা থাকেন তারা আমাকে দেখাচ্ছিল যে ছাদ দিয়ে ইচ্ছা করলে, আমি যেহেতু পুরান ঢাকায় থাকি, বাড়িগুলো বেশ পাশাপাশি, ছাদ দিয়ে অন্য ছাদ হয়ে হয়ে বের হয়ে যাওয়ার সুযোগ আছে। কিন্তু আমার কাছে মনে হলো যে সরকার যদি কাউকে গ্রেফতারের ব্যাপারে সিদ্ধান্ত নেয় যে গ্রেফতার করবেই, আসলে সেক্ষেত্রে এইভাবে বেঁচে থাকাটা গ্রেফতার এড়ানোটা সম্ভব হয় না। তাছাড়া অন্য অনেককে যেভাবে টেনে হেঁচড়ে যেভাবে তারা গ্রেফতার করেছে, আত্মরক্ষার চেষ্টা করলো, তাকে জোর করে নিয়ে গেল, এই দৃশ্যগুলো আমার কাছে খুব অপছন্দের ছিল। এই জন্য আমি নিজ থেকেই বের হয়ে তাদের কাছে আসি। আসার পরে ওখানে সিনিয়র যে ছিলেন, সম্ভবত সিআইডির এসপি রেজাউল তালুকদার ওই জাতীয় নাম হবে, তার সঙ্গে কথা বলি। তিনি আমাকে বললেন আপনাকে অফিসে যেতে হবে। তারপর আমি বাসা থেকে বের হওয়ার পর তখন প্রায় সন্ধ্যা, রাস্তাঘাট কিছুটা অন্ধকার। আমাদের বাসার সামনের গলিটা সংস্কার কাজ চলছে, এই জন্য গাড়ি ঘোড়া কম ছিল। আমি বের হওয়ার পর আমাকে 2টা মাইক্রোতে তোলা হয়। আজিমপুরের সবাই সিভিল ড্রেসে ছিল, কেউই পুলিশের পোশাকে ছিল না। তারা প্রায় 3-4 গাড়ি ছিল, অন্য গাড়িগুলো একটু দূরে ছিল। আমাকে যেখানে নিয়ে গেল সেখানে 2টা গাড়ি ছিল। তো গাড়িতে ওঠার পরে গুম হয়ে যেতে পারতাম, কিন্তু তাদের সংখ্যা অনেক ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে এই ধরনের কিছু হবে না। এটা আমার মনে করার কারণ ছিল এই যে তখন হেফাজতে ইসলামের যারা গ্রেফতার হয়েছেন তাদের কেউ কেউ অলরেডি মুক্তি পাচ্ছে। আমার সর্বশেষ পোস্ট ছিল মৌলানা জুনায়েদ কাসেমি নামে একজন, তার মুক্তির সংবাদ আমি ফেসবুকে দিয়েছিলাম। এজন্য পরিস্থিতিটা কিছুটা নর্মাল ছিল বলা যায়। এই জন্য আমি ওই ধরনের আশঙ্কা করিনি। তা আমাকে তারা সেখান থেকে নিয়ে যায় সিআইডি অফিস মালিবাগ এর অফিসে। আমি ততক্ষণে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার পর আমাকে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হই। আমি যারা গ্রেফতার করে নিয়ে যে এই টিমটাই আমার সঙ্গে লম্বা সময় কথা বলে, নানান ধরনের প্রশ্ন আমাকে করে। এরপর রাত্র 9টা, 9:30টার দিকে আমাকে আরেক ভবনে নিয়ে যায়। সেখানে আমাকে থাকার জন্য রাত্রি যাপনের জন্য নিয়ে যায়, থানায় না, সিআইডির গারদ যাকে বলে। এই গারদটা আসলে বিভৎস। 4 ফিট একটা করিডোরের 2 পাশে 3টা করে সেল।
এই সেলগুলো পরিত্যক্ত, এতটাই অপরিষ্কার যে সেলগুলো ব্যবহার হয় না। মাঝের যে করিডোরটা এটাই ব্যবহার হয়, মানে বন্দিরা সেখানে গিয়ে থাকে। আমি সেখানে যাওয়ার পর দেখলাম যে সেই করিডোরে ৬-৭ জন মানুষ বসা। আমাকে সেখানেই ঢুকতে বলা হয়। আমি ঢুকি, ঢোকার পরে আমি যেহেতু সেখানে পরে গিয়েছি এজন্য আমার স্থান হয় তাদের সবার শেষে। তো সবার শেষে আমি গিয়ে বসি এবং দেখতে পাই যে এখানে মাটিতে পাতলা একটা কম্বল বিছানো, কেউ আধ শোয়া, কেউ বসা। শোয়া বলতে সেখানে বোতলে মাথা দিয়ে একজন শুয়ে আছে, সেখানে আমি অবস্থান করি। এর শেষে একটা বাথরুমের টয়লেটের অবস্থা হলো মানে সম্পূর্ণ অন্ধকার, লাইট ছিল না, একেবারেই নোংরা। দরজা হলো 2 ফিট, উপরেও খোলা নিচেও খোলা, মাঝে 2 ফিট। তো সেখানেই যেতে হয়, উজু করার জন্য না গিয়ে কোনো উপায় নাই। তো আমি সেখানেই অবস্থান করি। সেই জায়গাটা এমন ছিল যে এখানে আসলে দিন রাত আমাদের বুঝার কোনো উপায় ছিল না, সেখানে অবস্থান করতে থাকি। এখানে রাত অতিবাহিত হয়। পরের দিন আমি রাত্রে ধারণা করছিলাম যে আগামীকাল হয়তো আমাকে কোথাও নিয়ে যাবে। স্বাভাবিকভাবেই আমাকে নেওয়ার কথা ছিল কেরানীগঞ্জ কারাগারে। যেহেতু আমি ঢাকার বাসিন্দা, আমার মামলা হলে ঢাকায় হবে। আরেকটা সম্ভাবনা ছিল হেফাজতের বন্দীরা যেহেতু কাশিমপুর কারাগারে, হয়তো আমাকে সেখানে পাঠাবে। আমি এমন একটা ধারণা নিয়েছিলাম। তো পরের দিন সকালে আমাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় আরও বড় অফিসারের কাছে, সম্ভবত একজন ডিআইজি, নাম কামরুল ইসলাম, সম্ভবত অ্যাডিশনাল ডিআইজি। তার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হই। তখন সেখানে ডিআইজি, এসপি আরও অনেকেই ছিল। সেখানে আমাকে হেফাজতে ইসলাম সম্পর্কে, বিশেষ করে আমার মামা মাওলানা মামুনুল হক সাহেব সম্পর্কে অনেক প্রশ্ন করে এবং অবান্তর মিথ্যা অনেক অভিযোগ তারা বলে এবং চায় যে আমিও সেগুলোতে স্বীকারোক্তি দেই। তা আমি স্বীকারোক্তি না দেয় তারা আমার সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করে এবং আমার বয়স যেহেতু কম ছিল এই জন্য তারা আমাকে এই ডিআইজি তুমি করেই কথা বলছিল। একই সাথে আমার উপর মিথ্যা অভিযোগগুলো আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, পাশাপাশি খারাপ ব্যবহারও তিনি করছিলেন। বিশেষ করে আমার অনলাইন লেখালেখি নিয়ে তার মূল যে অভিযোগটা সেটা ছিল আমার অনলাইন লেখালেখি নিয়ে, কেন আমি সরকার বিরোধী লেখালেখি করি। এবং এক্ষেত্রেও আমার কাছে মনে হয়েছে তাদের কাছে ভুল ইনফরমেশন একটা হতে পারে, যে তাদের কাছে ভুল ইনফরমেশন আছে, আর একটা হতে পারে যে এসব উল্টাপাল্টা বলে আমাকে ভরকে দেয়া চেষ্টা হয়তো হতে পারে, যে কোনোটাই হতে পারে। পাশাপাশি হেফাজতে ইসলামের আরও যে সকল ব্যক্তিবর্গ তখনও গ্রেফতার হননি তাদের ব্যাপারেও তথ্য নেওয়ার চেষ্টা করা হয় যে এই ব্যক্তি কোথায়, সেই ব্যক্তি কোথায়, আপনারা একই সংগঠনের, কেন আপনার কাছে তথ্য নাই, আপনি একজন আলেম হয়ে কেন মিথ্যা বলছেন, এই ধরনের অভিযোগ তারা আমার উপর দিতে থাকে। লম্বা একটা সময় জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসাবাদের পর তারা আমাকে আরেক রুমে নিয়ে যায়। সেখানে সারাদিন আমার এভাবেই কাটে। আমাকে অন্য কোথাও কোনো জেল বা কোনো মামলা, তখন পর্যন্ত আমাকে তারা কিছুই বলেনি। আমার নামে কোনো মামলা ছিল না। সারা দেশে হেফাজতে ইসলামের নামে অনেক মামলা হয়েছে, আমার নামে কোথাও কোনো মামলা ছিল না। কাজে আমার মধ্যে তখন শঙ্কা ছিল যে তারা আমাকে মিথ্যা মামলাই তো দিবে, এখন আমাকে নিয়ে তারা কি করে, এই একটা শঙ্কা আমার মধ্যে মারাত্মকভাবেই ছিল যে আমার নামে তো তাদের কিছু একটা তৈরি করতে হবে মিথ্যা, এবং এটা কি তৈরি করে, এই শঙ্কাটা আমার মধ্যে ব্যাপকভাবেই ছিল। ওই দিনও সারাদিন অতিবাহিত হলো। আমাকে বিকালে বললো যে আপনাকে আবারও গারদে যেতে হবে। আমি গারদে ফিরে যাই। দ্বিতীয় দিন দুপুরে আমার পরিবারের থেকে লোকজন গিয়েছিল, আমার বড় ভাই এবং আমার এক ভগ্নিপতি। আমি তাদেরকে সংবাদ পাই তারা এসেছেন। আমি বলি যে আমাকে 1 মিনিট 2 মিনিট একটু সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হোক, কিন্তু তারা আমাকে সুযোগটা দেয়নি। দ্বিতীয় দিন গারদে থাকি। পরের দিন সকালবেলা তারা আমাকে বের করে নিয়ে আসে এবং বলে যে আপনাকে নারায়ণগঞ্জ যেতে হবে। আমি বললাম কেন নারায়ণগঞ্জ যেতে হবে? বলল যে আপনাকে নারায়ণগঞ্জের মামলায় আপনাকে গ্রেফতার দেখানো হবে, এই জন্য আপনাকে নারায়ণগঞ্জ যেতে হবে। নারায়ণগঞ্জ থেকে সিআইডি সদস্যরা আপনাকে নিতে এসেছে। এটা শোনার পর আমার আসলে কিছু করার ছিল না। আমাকে ওই নারায়ণগঞ্জ সিআইডির হাতে তারা আমাকে তুলে দেয়। তারা আমাকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে নিয়ে যায়। নারায়ণগঞ্জে আমি সিআইডি অফিসে যাই। যাওয়ার পরে আমি বুঝতে পারি যে আমাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার একটা মামলায় আমাকে তারা গ্রেফতার দেখাচ্ছে। সেদিন বিকালেই আমাকে
নারায়ণগঞ্জ কোর্টে নিয়ে যায়। কোর্টে আমাকে কোর্ট গারদে রাখে। নারায়ণগঞ্জ কোর্ট গারদের অবস্থা আরও ভয়াবহ ছিল। আমি যখন জীবনের প্রথম কোর্ট গারদের সামনে দাঁড়াই, কোর্ট গারদের ভিতরে আমি যাদেরকে দেখতে পাই, আমার কাছে মনে হচ্ছিল যে আমি ঢুকলে আর আমার উপর হামলে পড়বে, এমন একটা অবস্থা। আমি ভীত সন্ত্রস্ত হই তাদের দেখে। কিন্তু এরপর যখন আমাকে ঢুকানো হয়, কিছুক্ষণ পর আমি আশ্বস্ত হই যে না, এরা আমাকে অন্তত কিছু করবে না, তারাও বন্দী। নারায়ণগঞ্জ কোর্ট গারদের অবস্থাটা ভয়াবহ ছিল। কোনো মানুষ অল্প সময়ের জন্য সেখানে অবস্থান করার মতো ছিল না, কিন্তু আমাদের সেখানে লম্বা সময় থাকতে হতো। শুধু আমাদের না, যত বন্দী হয়। একটা রুম হবে বেশ বড়, 15-20 ফিট লম্বা চওড়া হবে। পুরো রুমের মধ্যে এক বিন্দু জায়গা পরিষ্কার এমন নাই যেখানে একটু আমরা বসতে পারি। আমরা পাঞ্জাবি পায়জামা পরি, এই অবস্থায় আমাদের বসার মতো এক বিন্দু পরিমাণ জায়গা পুরাটা রুমে ছিল না। রুমের কোণে বাথরুম, সেখানে বাথরুমের অবস্থা হলো যে 3 ফিট উঁচা একটা দেয়াল, বাকি সম্পূর্ণ খোলা। ওই দেয়ালের আড়ালটুকুই বাথরুম। সেখানে বাধ্য হয়ে যেতে হতো। এত নোংরা যে সেখানে মানে দম বন্ধ হওয়ার মতো অবস্থা। এটা পুরাটা রুম যেহেতু একদম বদ্ধ ছিল, কোনো জানালা ছিল না, এই কারণে দুর্গন্ধ হয়ে থাকতো। এটা পরিষ্কার তারা করতো না। সেখানে থাকলাম, সেখানেই নামাজ পড়তে হলো। তারপর সন্ধ্যায় আমাদেরকে, সন্ধ্যার পর নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হলো। কারাগারে গেলাম, সেখান থেকে কারাজীবন আমার শুরু হলো।